প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি খালেদা বানু, সহকারী শিক্ষক, হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়। আজ আমার অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার আলোচনার বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। আজকের পাঠ 13তম অধ্যায়ের 70 নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। 1970 সালের নির্বাচন এবং পরবর্তী ঘটনা প্রবাহ জানার আগে আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জেনে নিই। মুক্তিযুদ্ধ সম্পর্কে কিন্তু আমরা অনেকেই কম বেশি কিছু জানি। এই মুক্তিযুদ্ধ একদিনে শুরু হয়ে শেষ হয়। এর পিছনে রয়েছে দীর্ঘকালের ইতিহাস। সেই ইতিহাস হল 1947 থেকে 1971। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। প্রায় 1000 মাইলের ভৌগোলিক দূরত্ব, ভাষা, সংস্কৃতি ইত্যাদির অমিল থাকা সত্ত্বেও শুধুমাত্র ধর্মীয় কারণে পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান নামে অভিহিত করা হয়। পূর্ব বাংলার জন্ম বাঙালির মনে নতুন কোনো মুক্তির স্বাদ আনতে পারেনি, কেননা এটা ছিল শুধু এক শাসকের বদলে আরেক শাসকের হাত বদল। যেমন পূর্বে ছিল ব্রিটিশদের অধীনে, আর এখন হলো পশ্চিম পাকিস্তানের অধীনে। দীর্ঘকালের পর অনেক দিন পর ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, আন্দোলন, রক্তের বিনিময় এই আজ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পিছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে 1970 সালে সাধারণ নির্বাচন। আর এই নির্বাচন নেতৃত্ব প্রদানকারী যিনি ছিলেন তিনি হলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এসব আমরা তার একটি ছবি দেখি। দেখো ছবিটি, একটু ভালো করে ছবিটার দিকে তাকাও। ছবিটির মধ্যে লেখা আছে, আজ পৃথিবী দুই ভাগে বিভক্ত, এক শোষক শ্রেণী আর শোষিত শ্রেণী। আমি শোষিতের দল। কে বলেছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইতিহাসে আমরা সাধারণত যে সমস্যাগুলো দেখি, যে ধরনের সমস্যাগুলো আমরা দেখি, সেই সমস্যাগুলো আমরা সাল এবং তারিখগুলো মনে রাখতে পারি না। সাল এবং তারিখগুলো মনে রাখতে হলে আমাদের সাল এবং তারিখ মনে রাখার জন্য আমরা সাধারণত শিখন পদ্ধতি অনুসরণ করব। শিখন পদ্ধতির একটা পদ্ধতি হচ্ছে মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিংটা কি? আমরা দেখো বই কিন্তু অনুচ্ছেদ আকারে ছিল, এখানে আমরা একটা মাইন্ড ম্যাপিং তৈরি করেছি। কি করেছি? 1970 সালে সাধারণ নির্বাচন একটা উল্লেখ করেছি। এবার আমরা তারিখগুলো খুঁজে বের করব। 1970 সালের 26শে মার্চ ইয়াহিয়া খান ক্ষমতা আসার পর নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের ওয়াদা করেন। এর প্রেক্ষিতে ধারাবাহিকতায় 1 জানুয়ারিতে সকল প্রকার রাজনৈতিক বিধিনিষেধ প্রত্যাহার করেন এবং সেই সাথে রাজনৈতিক কার্যক্রম অনুমতি দেন। পাশাপাশি 5 অক্টোবর জাতীয় পরিষদ এবং 22 অক্টোবর প্রাদেশিক পরিষদের তারিখ পিছিয়ে, দেখো পিছিয়ে একটা সুন্দর চিহ্ন দিচ্ছে, যাকে আমরা কি মনে রাখতে পারি। পিছিয়ে 7 ডিসেম্বর এবং 17 ডিসেম্বর। 7 ডিসেম্বর ছিল জাতীয় পরিষদ এবং 17 ডিসেম্বর ছিল কি প্রাদেশিক পরিষদের নির্বাচন, তখন অনুষ্ঠিত হয়। তবে 12 নভেম্বর আমাদের পূর্ব বাংলা ভয়াবহ ঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে সেই নির্বাচনটা পিছিয়ে 17 জানুয়ারি পরবর্তী বছর 1971 সালে অনুষ্ঠিত হয়। এবার আমি একটা ছবি দেখাচ্ছি। ছবিটা দেখে আমরা দেখো অনেক কিছু বুঝতে পারব। দেখো ছবিটা কি দেখতে পাচ্ছ? ছবিটি কিন্তু কথা বলছে, তাই না? ছবিটা কি কথা বলছে? হ্যাঁ, কি বলছে বলতো ছবিটা? 7 মার্চের ভাষণ। এবার তোমাদের আমি 7 মার্চের ভাষণ সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। পূর্ব ঘোষণা অনুযায়ী 1970 সালে 7 মার্চে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে কোথায় জানো? রেসকোর্স ময়দানে। এই রেসকোর্স ময়দানে 4টি দাবি উত্থাপন করা হয়। এই 4টি দাবি মনে রাখার জন্য আমরা একটু ভেঙে পড়ি। 1. চলমান সাময়িক আইন প্রত্যাহার। 2. সৈন্যদের ব্রাকে ফিরিয়ে নেওয়া। 3. গণহত্যার তদন্ত করা। 4. নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এছাড়াও আরো দাবি উত্থাপন করা হয়।
সেটা হলো শেখ মুজিবুর রহমানের ঘোষণায় রাস্তাঘাট, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এক্ষেত্রে সামরিক সরকারের নজর ছিল কড়া। তাই শেখ মুজিব কি করেছিলেন জানো? তিনি ছিলেন একজন সত্যিকারের নেতা। তিনি গোপনে গোপনে প্রত্যক্ষভাবে স্বাধীনতা না ঘোষণা দিয়ে পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। 7ই মার্চের ভাষণে সুস্পষ্ট দিক নির্দেশনা ছিল স্বাধীনতা। তোমরা আরেকটি ছবি দেখো, আরেকটি ছবি দেখলে এখানে উনি অনেক কথা বলেছিলেন। কথাগুলো আমরা একটু সুন্দর করে বলি। আমরা আগেও বলেছি, এখনো দেখি, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই শেখ মুজিবুর রহমানের ভাষণ ইতিহাসে অবিস্মরণীয় হয়ে রয়েছে। তোমরা কি জানো ইউনেস্কো শেখ মুজিবুরের 7ই মার্চের ভাষণকে প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। তার এই 7ই মার্চের ভাষণকে বজ্রকণ্ঠ নামে পরিচিত করা হয়। এখন দেখো, আমরা 7ই মার্চের ভাষণ সংরক্ষণের জন্য এটি বোর্ড মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্ট্রির তালিকা অন্তর্ভুক্ত করেছে। তোমরা একটু ভালো করে আবার একটু দেখো, মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্ট্রির তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে 6 দফা কর্মসূচি, আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 গণ অভ্যুত্থান, 66 6 দফা, একই কথা বারবার বলতে হয়। সবকিছুর মূল ছিল 7ই মার্চের ভাষণ, একই সূত্রে গাঁথা ছিল। এর ফলে আমরা একটা স্বাধীন রাষ্ট্রের কি উপহার পাই। আরেকটু কথা না বললে হয় না, তিনি স্বাধীন রাষ্ট্রের যে একটা ভাষণ উল্লেখ করেছিলেন যে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো। আজকে এই ভাষণের জন্য আমরা এই স্বাধীন বাংলাদেশে কি বসবাস করছি। বুঝতে পেরেছ? এই স্বাধীন বাংলাদেশের উপহার কে দিয়েছে? তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার আমরা আইনগত কাঠামো আদেশ সম্পর্কে একটু জানি। আইনগত কাঠামো আদেশটা আমাদের বইয়ের মধ্যে অনুচ্ছেদ আকারে ছিল। ওটা পড়লে আমাদের হয়তো আমরা মনে রাখতে পারবো না, এর জন্য আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। ভেঙে ভেঙে পড়ার ক্ষেত্রে আমরা সংখ্যা কত হবে, কার সংখ্যা বলছিল, জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য সংখ্যা কত হবে, ভোট প্রদানের প্রক্রিয়া কি হবে। ভোট প্রদানের প্রক্রিয়া মানে প্রসেসিং, ভোট প্রদানটা কিভাবে হবে, কখন হবে, তারিখ কিভাবে হবে, এটাকে বলা হয়েছে প্রক্রিয়া। প্রক্রিয়ার ইংরেজি হলো প্রসেসিং। কতদিনের মধ্যে নির্বাচিত সরকার সংবিধান রচনা করবে। সরকার যখন নির্বাচিত হবে তাকে একটা তারিখ দিতে হবে নির্দিষ্ট করে, সেই তারিখের মধ্যে কি করতে হবে, সংবিধান রচনা করবে। 2 অংশের মধ্যে সমন্বয় সাধন করা, যেমন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে এক ইউনিট মনে করে সেটা ভেঙ্গে না দিয়ে পুরো এক ইউনিট মনে করে পূর্ণ প্রতিষ্ঠা করে। পূর্ণ মানে আবার প্রতিষ্ঠা করা। এখানে একটু খেয়াল রেখো, আমাদের আইনগত কাঠামো আদেশটা অনেক সময় আমাদের মনে থাকে না, সেক্ষেত্রে আমরা আবার একটু আলোচনা করি। সংখ্যা কত হবে, কাদের সংখ্যা, জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্য সংখ্যা কত হবে। ভোট প্রদানের প্রক্রিয়া কি হবে, প্রক্রিয়া মানে প্রসেসিং। কতদিনের মধ্যে নির্বাচিত সরকার সংবিধান রচনা করবে। একটা সরকার নির্বাচন হওয়ার পর সে কতটুকু সময় নেবে সংবিধান রচনা করার জন্য। 2 অংশের মধ্যে সমন্বয় সাধন করা, মিল করা, এক ইউনিট তৈরি করা। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এক ইউনিট পূর্ণ প্রতিষ্ঠা করা মানে আবার প্রতিষ্ঠা করা। তবে এখানে একটা কথা তোমাদের বলে দেই, ইয়াহিয়া খানের এই কাঠামোগত আদেশ, আইনগত কাঠামোগত আদেশ সার্বভৌম পার্লামেন্টের পরিবর্তে দুর্বল পার্লামেন্টের রূপরেখার নকশা প্রণয়ন করা হয়। এই পার্লামেন্টের রাজনৈতিক দলগুলো সমালোচনা করে। তারা এটাকে অগণতান্ত্রিক ধারণা বলে কি আখ্যায়িত করে। তাই দাবি অগণতান্ত্রিক বলে এখানে দাবি ঘোষণা করে যেটা বাদ দিয়ে দিতে হবে। এই আইনগত কাঠামো আদেশ আমরা মানতে রাজি নই। 1970 সালের নির্বাচন ছিল সাধারণ নির্বাচন, ছিল অবাধ, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়, তাই না? এখন এই নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কি নিজেকে প্রকাশ করে।
কিন্তু পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক দল ক্ষমতা হারানোর ভয়ে এই বিজয়কে মেনে নিতে পারেনি। তারা মনে মনে বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। তারা প্রধানমন্ত্রী, চিনেছ প্রধানমন্ত্রীকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভাবি প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করে, যেন পূর্ব বাংলার জনগণ চুপ থাকে। কিন্তু এটা ছিল লোক দেখানো। আমাদের যে প্রধানমন্ত্রী যাকে বানাতেন, তিনি কিন্তু একটা কথা বলেছিলেন, খেয়াল করো, তিনি বলেছিলেন আজ পৃথিবী দুই ভাগে বিভক্ত, এক ভাগে শাসকের দল, আরেক ভাগে শোষিত দল। আমি শোষিতের দল। তার এই কথা আজ আমাদের এই স্বাধীন বাংলাদেশে জন্ম হয়েছে, আর তার কারণে আমরা আজ এই স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। আজ এই পর্যন্তই। তোমাদের আরো বাকি আলোচনাগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।